আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কি মনে করেন যে উনি একজন স্পিকার, সিটিং স্পিকার কিন্তু তখন ছিলেন, তিনি সংসদে ছিলেন এটুকু আমরা জানতে পেরেছিলাম। 2024-এর 5ই আগস্ট সংসদ ভবনে ছিলেন, সেখান থেকে নিখোঁজ হয়ে যান। পরে ডিজিএফ এর তালিকায় তার নাম আমরা দেখেছি। এরপরে তিনি কোথায় ছিলেন? তাকে কি আসলেই গুম করা হয়েছিল? আপনার কি মনে হয়? আপনার মন্তব্য কি হবে? দেখুন তৌফিক ভাই, আমরা যেটা দেখলাম আগাগোড়া একেবারে আপনার শুরু থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দৃশ্যপট থেকে সরে যাওয়ার পর থেকে আমরা যেটা দেখলাম, সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছিল এই এই স্পিকার শারমিন চৌধুরীকে নিয়ে। এবং আহ, কেউ কেউ বলছিল যে তাকে জেনারেল ওয়াকার, তাদের সাথে সম্পর্ক ভালো, এই পারিবারিক সম্পর্কের জায়গা জের ধরে জেনারেল ওয়াকার তাকে সুরক্ষা দিয়েছেন, এটা একটা থিওরি ছিল। আর একটা থিওরি ছিল যে শিরিন শারমিনকে তারা, অর্থাৎ 24-এর এই জুলাই জঙ্গি কোয়ালিশনের ভেতর থেকে ইউনূস সরকার এবং আপনার যারা যারা এর সাথে জড়িত, শিরিন শারমিনকে তাদের হাতে রাখতে চেয়েছিল, যে স্পিকার হিসাবে মানে কোনো একটা কাজে বিভিন্ন ধরনের আপনার আইনি প্রশ্ন, জটিলতা, সাংবিধানিক শূন্যতা, এই ধরনের প্রশ্ন তৈরি হয় না, তখন আপনার তাকে দিয়ে সেটা পূরণ করার জন্য তারা তাকে, আপনি যেটা বললেন যে এই এই তাকে মোটামুটি আপনার আটক করে রেখেছে। এবং তারপরে গুমের প্রশ্নটা তো আসেই, কারণ হলো যে যখন একটা রাষ্ট্রের স্পিকার, অবশ্যই কথাগুলো আমি এইভাবে বলতেও চাই না, কারণ হলো যে সেটা পরে আসবো, আপনি যেহেতু সংক্ষেপে বলতে বললেন সেই জায়গায় আমি শুধু এটা বলবো যে এত হাই প্রোফাইল একজন মানুষ যখন এতদিন নিখোঁজ থাকেন, কিছুই জানা যায় না, সেটা তো গুমের চেয়ে আসলে ব্যতিক্রম কিছু নয়। আর শেষ মন্তব্য যেটা করতে চাই আপনার এই সংক্ষেপে, সেটা হলো যে দেখুন, মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে ইউনূস যে বর্বরতা দেখিয়ে গেছে, আপনি দেখবেন এর আগে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পর্যন্ত, বিএনপি, আওয়ামী লীগ, এইভাবে সরকারগুলো যখন পরিবর্তিত হচ্ছিল, একটা স্বাধীনতার পক্ষের একটা স্বাধীনতার বিপক্ষের, কেউ কিন্তু আপনার এর মধ্যে সন্ত্রাসটাকে নিয়ে আসে নাই। অর্থাৎ আদালতে একজন মানুষকে নেওয়া হচ্ছে, একজন বন্দি মানুষের উপর সন্ত্রাস করছে, এটা কিন্তু ইউনূসের আমদানি ছিল, আগে কিন্তু আমরা কখনো দেখি নাই। আমরা দেখেছি বিএনপির আমলে মির্জা ফখরুলরা, আওয়ামী লীগ সরকারের আমলে মির্জা ফখরুলরা গাড়িতে চড়ে যাচ্ছেন, তাদের সব ধরনের সম্মান দেয়া হচ্ছে, অর্থাৎ তাদেরকে যে জেলে নেওয়া হতো। আবার একইভাবে এর আগেও আমরা হয়তো আওয়ামী লীগের লোকজন বা সিনিয়র নেতাদের জেলে টেলে নেওয়া, যেগুলো কখনো আমরা কিন্তু এই সন্ত্রাসটা দেখিনি। সন্ত্রাসটা আমদানি করেছে ইউনূস। তার পরবর্তীতে মানুষের মধ্যে হয়তো একটা আকাঙ্ক্ষা ছিল যে তারেক রহমান সেটা রদ করবেন, কিন্তু দেখা গেল যে তারেক রহমান নানান ধরনের ইমেজ ক্রিয়েট করে শেষ পর্যন্ত যা কিছু উনি ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, এই এই শেষ পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যেভাবে আপনার অপদস্থ করা হলো, শুধু একজন স্পিকার হিসাবে না, একজন নারী হিসাবে এবং একজন বন্দি মানুষ হিসাবে যেভাবে তার উপর আপনার, এবং তাকে বসিয়ে রেখে দুইটা পুলিশ কর্মচারী দুই পাশে দাঁড়িয়ে যেন একজন আপনার ইয়েকে, মানে একটা চোরকে ধরেছে, সেভাবে ছবি টবি তুলে তারা প্রকাশ করেছে। সব মিলে এই যে সন্ত্রাসটা তারেক রহমানও মানে কন্টিনিউ করে যাচ্ছেন, এইটা আর কি ভবিষ্যতে এদের উপর আপনার বহুগুণ হয়ে ফিরে আসবে, এতে আপনি কোনো সন্দেহ করতে পারবেন না। জি, অনেক ধন্যবাদ। আপনার এক ধরনের প্রারম্ভিক যে মন্তব্য, সেটুকু আমরা খুব সহজেই বুঝতে পারলাম। আমি এবার একটু যদি ডিপে যেতে চাই, আমরা ডক্টর ইউনূসের কথা আপনি বললেন এবং আমরাও সবাই জানি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এমন কোন উচ্চ পদস্থ হোক, মধ্য পদস্থ হোক, নিম্ন পদস্থ হোক, এমনকি সাধারণ মাঠের নেতা কর্মী যাদের সঙ্গেই আওয়ামী লীগের, শেখ হাসিনার কোন রকম একটু সম্পর্ক ছিল, কিংবা যারা জয় বাংলা বলতেন, মুক্তিযুদ্ধের কথা বলতেন, এই পক্ষে যাকে যেভাবে পেরেছেন ধরেছেন, সাবেক প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার, কেউ বাদ যায়নি। শিরিন শারমিন চৌধুরী স্পিকার এবং মাসুদ উদ্দিন চৌধুরী, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তারপরে খালেদ মামুন, এরকম কয়েকজনকে এই তারেক রহমান সরকার গ্রেপ্তার করলেন।
প্রশ্নটি হলো, কেন ডক্টর ইউনূস সরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারেননি? যদি দেশেই থেকে থাকেন, শিরীন শারমিন চৌধুরী দেশে ছিলেন, পুলিশও বলছে যে তিনি নাকি বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। যদি গুমের কথাটি আমরা বাইরে রাখি, তাহলে ডক্টর ইউনূস এত ক্ষমতাশালী একজন মানুষ ছিলেন, কোথাও কাউকে রক্ষা দেননি। তাহলে ওনারা কেন রক্ষা পেয়েছিলেন, এটার আপনার ব্যাখ্যা কি হবে? মাসুদ উদ্দিন চৌধুরীকে ইউনূসের টাচ না করার অনেক কারণ আছে। কারণ হলো যে আপনার ইউনূসের তো মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে কোনো ইয়ে ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো মাসুদ উদ্দিন চৌধুরী যেহেতু আর্মির লোক, সেই ক্ষেত্রে আর্মির লোককে অকারণে কেউ ধরে না। তারেক রহমান আর মাসুদ উদ্দিন চৌধুরীকে ধরেছে 9/11-এর একটা প্রতিশোধ নেওয়ার জন্য। শিরীন শারমিনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। শিরীন শারমিনকে হাতে রেখেছে ওরা দেখে যে কোনো ধরনের আইনি বিতর্ক ইত্যাদি যেগুলো উঠে, সেগুলা হয়তো মানে সমাধান করার জন্য অস্ত্রের মুখে শিরীন শারমিন চৌধুরী একটা গুরুত্বপূর্ণ আপনার একটা রোল প্লে করতে পারে। যেমন ওই রাষ্ট্রপতি চুপ্পু করেছে, এটা ছাড়া তো আমি কোনো কারণ দেখি না। আরো অনেক ধরনের কথাবার্তা চালু আছে, এই মুহূর্তে আসলে ওগুলো বলে লাভ নেই। কারণ হলো আমরা সর্বশেষ যেটা দেখলাম সেটা দেখলাম যে শিরীন শারমিন চৌধুরী কে আপনি কিভাবে তারেক রহমান প্রতিশোধটা নিবে, এটা কি আমরা কিন্তু শিরীন শারমিন চৌধুরী স্পিকার ছিলেন, ছিলেন, ওনার কিন্তু কোনো ধরনের আপনার এমন কোনো পাবলিক বক্তৃতা নাই যেটা শুনে কারো আপনার ক্ষোভ দুঃখ প্রকাশের কোনো ইয়ে আছে, তাই না? খুবই উনি একজন নীরব মানুষ ছিলেন এবং ওনার যে রোল স্পিকার হিসাবে সেগুলোই আমরা দেখেছি। মানে ওনার পাবলিক লাইফে একজন নিরপেক্ষ মানুষ হবেন, এই হবেন, সেভাবেই তো আমরা দেখি। তার কোনো পলিটিক্যাল আপনার বক্তব্য নাই, কোনো ধরনের বাড়াবাড়ি কিছু তো নাই। ফলে এই জায়গায় আপনার এটা কোনো যুক্তিতেই মেলে না। যুক্তি অতটুকুনি যে বাংলাদেশ ওই ঘুরে ফিরে বাংলাদেশটা রাজনৈতিকভাবে বিভক্ত, এক পক্ষ চায় আর এক পক্ষের আপনার সমূলে উৎপাটন। সেইটা আসলে উৎপাটন না হোক, যতদিন বাংলাদেশের এই রাজনৈতিক আপনার মীমাংসাটা না হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তিতে যে বিভাজন, সেটা যতদিন আপনার সমাধান না হচ্ছে ততদিন আমরা এগুলো দেখতে থাকবো। এবং ততদিন বাংলাদেশের মানুষের সত্যিকারের আপনার উন্নতির জন্য যে মনোযোগ দেওয়া দরকার, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন, কিন্তু দেখা গেল যে এই তার চেয়ে মানে এবং যেটা প্রত্যাশা ছিল যে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোকে সমাজে আপনার মর্যাদার সাথে থাকতে দিলে তারা ভালো হয়ে যাবে, সেটা কিন্তু হয় নাই। বঙ্গবন্ধুর আমলেও হয় নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ও হয় নাই। আর বর্তমানে আপনার এরা যেটা চায়, যে এরা তো চায় বিএনপি বা জামাত, তারা তো সত্যিকার অর্থে হ্যাঁ বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, আপনার তাদের সবকিছু ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধের মূল যে চেতনা, একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ, যার অর্থ হইল পাকিস্তান তন্ত্র থেকে সম্পূর্ণরূপে আপনার বের হয়ে আসা। অর্থাৎ পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র, পৃথিবীতে খুব কম ইসলামিক রাষ্ট্র আছে। মানে আপনার সৌদি আরবিয়া কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামিক রাষ্ট্র না। আপনার সৌদি আরবের নাম হলো কিংডম অফ সৌদি আরাবিয়া, মানে সৌদি রাজতন্ত্র। পাকিস্তানের নাম হইল মানে অফিসিয়াল নেম হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আপনি ওআইসি 57টা দেশের মধ্যে এই ইরানকে পাবেন, পাকিস্তানকে পাবেন, আরো 2-1টা থাকতে পারে, কিন্তু প্রণিধানযোগ্য কোনো দেশের নামের আগে ইসলামিক রিপাবলিক নেই। এটা হয়তো মানুষ খেয়াল করে না। মানে ওআইসি 57টা দেশের মধ্যে আপনার বড় বড় দেশগুলোর মধ্যে কোনোটার সাথে ইসলামিক শব্দটা নেই, সৌদি আরব এবং ইরান ছাড়া। আমরা তো চেয়েছিলাম যে এই যে একটা ইসলামিক প্রজাতন্ত্র করেছিল, তার থেকে বের হয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করব। এই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের, যদি আপনি অন্য কোনো আকাঙ্ক্ষা আপনি প্রকাশ করেন, ব্যক্ত করেন, সেটা আসলে সত্য হবে না। সত্য হবে না কেন জানেন? বড় কোনো আকাঙ্ক্ষা হলে এটাই হয় যে একটা ভিন্ন সংস্কৃতির রাষ্ট্র গঠন। এখন বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, তারা সেটাকে ক্যাপিটালাইজ করে, কিন্তু ওই আকাঙ্ক্ষাটা তো বিএনপির রাজনীতির মধ্যে নাই। আর জামাত তো কোনোভাবেই চাইবে না। জামাত তো চাচ্ছে পুরোপুরি পাকিস্তানের একটা প্যারালাল রাষ্ট্র হোক, অথবা পাকিস্তানের সাথে আপনার তারা আবার মিলে যায়। তো এই অবস্থায় ইতিহাসের শক্তি আছে আওয়ামী লীগের সাথে, কিন্তু আওয়ামী লীগ শক্তি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সেটা প্রয়োগ
করলো না, করতে পারলো না। আর এদের পক্ষে তো আসলে আওয়ামী লীগের মতো শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, যার পক্ষে এখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দাঁড়িয়ে যাবে। আপনি যে কোনো একটা ইলেকশন দিলে, এটা আমরা সবাই জানি, মনে করেন যে আজকে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে, ওই শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগই সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। এই অবস্থায় বিএনপির মধ্যে অবশ্য সেই বোধ বুদ্ধি আছে, এটাও এখন আর মনে হচ্ছে না। কারণ সরকারটা, আমরা যেটা ভেবেছিলাম, আলোচনাটা একটু ভিন্ন দিকে যাচ্ছে মারুফ ভাই, বাট কথাগুলো একটু ক্লিয়ার করা দরকার। আমরা যেটা ভেবেছিলাম যে এই ইউনূসের সরকার অতি দুর্বল সরকার, ইউনূসের ডাকাততন্ত্র ঠিক আছে, চুরি ডাকাতি করছে, রাষ্ট্রের স্বার্থ বিরোধী কাজ করছে, কিন্তু তার কিন্তু কোনো শক্তি ছিল না সরকার হিসাবে। এখন দেখা যাচ্ছে নির্বাচনে এসে সবকিছু করে তারেক রহমানের সরকারও সেই দুর্বলতাই বহন করছে। এই দুর্বলতাগুলো যখন আপনার অভ্যন্তরীণ ভাবে থাকে, একটা সরকার যখন বিদেশিদের কবজায় থাকে, তখন তার মধ্যে নানান ধরনের আপনার উত্তেজনাকর সিমটম তৈরি হয়। সে সে আপনার যৌক্তিকভাবে আচরণ করতে পারে না, এবং তার পুরো জিনিসটাই আমরা কিন্তু দেখলাম, অনেক কিছুর মধ্যে দেখেছি আমরা, শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের মধ্যেও দেখছি। এবং বিএনপি তো আপনার আসলে নাজেহাল অবস্থায় আছে। নাজেহাল অবস্থায় আছে মানে আপনার রাষ্ট্র শাসনের, সুশাসনের ক্ষেত্রে, অর্থাৎ মানুষের নিত্যদিনের যে জীবনযাপনের যে সমস্যা, সেগুলোর দিকে তো মনোযোগ দেওয়ার মতো আকাঙ্ক্ষা হয়তো আছে, না থাকার কথা না, কিন্তু যোগ্যতাটা নাই। তো এখন আপনার ইরান যুদ্ধ তাদের একটা সৌভাগ্য নিয়ে এসে যে সবকিছুর জন্য ইরান যুদ্ধকে দায়ী করা যাবে, কিন্তু এটা তো বেশি দিন দায়ী করা যাবে না। হ্যাঁ, তখন দেখবেন যে এই সরকারের নানান ধরনের আপনার দুঃখ কষ্ট শুরু হবে। কিন্তু আখেরে এখন আমি যেটা মনে করি, এখন আজকে যে শিরীন শারমিন চৌধুরীকে যেভাবে হেনস্থা করা হলো, এবং ধারণা করা হচ্ছে শারীরিকভাবেও নির্যাতন করেছে, এই শুধু গ্রেপ্তারের সময় আপনার মব কাইন্ড অফ আপনার মব দিয়ে, কি বলে আপনার ওই ছদ্মবেশী মব দিয়ে, ঠিক ইউনূসের সময় সন্ত্রাসীরা যেটা না করেনি সেটা হয় নাই, কিন্তু টোটাল জিনিসটা একটা ছদ্মবেশী মব হয়ে গিয়েছিল। তো এগুলো করে, এগুলোর মধ্যে তো বোঝাই যাচ্ছে যে এই যে সরকারটা এসে এটা ইউনূসের এক্সটেনশন হিসাবেই থাকতে চায়। ওইখান থেকে তাদের উত্তরণের মনে হয় না তাদের ইচ্ছা থাকলেও কোনো উপায় আছে, পুরো পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে। এই অবস্থায় আওয়ামী লীগের সুষ্ঠু পরিকল্পনা দরকার। তারা যদি তাদের বিজয় যেটা হবে ভবিষ্যতে, এটা আমি নিশ্চিত অদূর ভবিষ্যতেই হবে, সেটাকে যদি তারা ভবিষ্যতে টেকসই করতে চান, সত্যিকারে বাংলাদেশের এত দুর্ভাগ্যকে যদি তারা পরিবর্তন করতে চান, তাদেরকে ওই জায়গাটা এখনই ঠিক করতে হবে। বাংলাদেশের এই যে রাজনৈতিক বিভাজন, এটা সেই মোকাবেলার ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বাধীনতা বিরোধীদের কিভাবে পরাস্ত করবেন, এবং স্বাধীনতা বিরোধীরা তাদের উপর যে কোনো অ্যাকশনকে যে আবার ইসলাম ধর্মের সাথে আপনার কানেক্ট করে ফেলেছে। অর্থাৎ আপনি যদি আজকে শফিককে গ্রেপ্তার করেন, আর মানুষ এটাকে ইসলামের বিপন্নতা হিসাবে দেখে, সেই জায়গা থেকে তারা বুদ্ধি শুদ্ধি দিয়ে কিভাবে এই দুটাকে আলাদা করবেন, যে ইসলামের অর্থাৎ জঙ্গিদের শায়েস্তা করা মানে ইসলামকে শায়েস্তা করা না, এইভাবে ব্যাপক জনগোষ্ঠীকে কিভাবে বোঝাবেন, সেই জিনিসগুলো এখন আওয়ামী লীগের মধ্যে তাদের চিন্তা ভাবনা করা উচিত। এগুলো নিয়ে তাদের অভ্যন্তরীণ পড়াশোনা করা উচিত, রিসার্চ করা উচিত, কর্মপদ্ধতি তৈরি করা উচিত, সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। আর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। অনেক গ্রেপ্তার হয়েছে, যাকেই পাবে গ্রেপ্তার করবে, কারণ এটা তো আপনার আসলে এক পক্ষ আর এক পক্ষকে ধ্বংস করে দিতে চায়। কোনো ধরনের সমঝোতার তো কিন্তু চিন্তা নাই। কিন্তু তারেক রহমান সাহেব এটাও বুঝতে পারছেন না যে উনি সবচেয়ে, আমি অন্য জায়গায় বলেছিলাম যে এই যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে, এটা কিন্তু তার বড় অর্জন নয়। তার বড় অর্জন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা যে তার উপর এখন এই মুহূর্তে নাই, অর্থাৎ তিনি যে এইটা থেকে মুক্তি পেয়ে গেছেন, কিন্তু অপরাধটা তো সংগঠিত হয়েছিল। জি, এমন না যে অপরাধটা সংগঠিত না, একটা সংগঠিত অপরাধ থেকে একজন মানুষ মুক্তি পেয়ে গেল। তো সেটা টেকসই করার জন্য যে ধরনের প্রজ্ঞা নিয়ে রাজনৈতিক ফিল্ডে কাজ করা দরকার, সেটা তারেক রহমানের মধ্যে মোটেও দেখা যাচ্ছে না। এটা বিএনপির জন্য কিন্তু অশনি সংকেত। বিএনপি এখন ক্ষমতার জোরে আমাদের এসব কথাবার্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, কিন্তু তারা যখন দেখবে যে তাদের কর্মের ফলাফল, তাদের ভুলের প্রায়শ্চিত্ত তাদের চোখের সামনে এসে, সেই দিন কিন্তু তাদের ভাবার সময় থাকবে না। জি, আমি একটু, আপনি খুবই চমৎকার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনি অনেকগুলো কথা যুক্ত করেছেন এবং অনেক যুক্তি দিয়েছেন, যুক্তি সম্পূর্ণ সূত্রগুলো আপনি ধরিয়ে দিয়েছেন। আপনার কথার সূত্র ধরেই আমি
আবার একটু শিরিন শারমিন চৌধুরীর জায়গায় যেতে চাই। আমরা যদি এইভাবে বলতে পারি কিনা যে এবার জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন যেদিন শুরু হলো সেদিন তারেক রহমান যে যুক্তিটি দিয়ে আমাদের খন্দকার মোশাররফ সাহেবকে বসালেন কিছু সময়ের জন্য, এবং তিনি বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিলেন যে বঙ্গবন্ধু তাই করেছিলেন, তিনি মুক্তিযুদ্ধকে তুলনা করার চেষ্টা করলেন সেখানে। আমরা আপনার কথা অনুযায়ী এবং আরো অনেকেই বলছেন, যদি কোন সংবিধান বহাল রাখতে কিংবা সংবিধানের কোন সমস্যা উত্তরণের জন্য যদি শিরিন শারমিন চৌধুরীকে হাতে রেখে থাকে, সেনাবাহিনী রাখুক বা যারাই রাখুক, গুম করে রাখুক, যেখানেই রাখুক, তাহলে সেদিন তো একটি মোক্ষম সুযোগ ছিল যে তাকে এনে সংসদটাকে বৈধ করা, তাকে দিয়ে অন্তত পক্ষে ওটুক সময়ের জন্য উনি এটির প্রথাগত কারণে, সাংবিধানিক কারণে তাকে দিয়ে সংসদটা বসানো এবং এরপরে তার হ্যান্ড ওভার করা। সেটি কেন তারেক রহমান করলেন না, এটার কোনো আপনার যুক্তি আছে কিনা? কারণ ধরেই নিচ্ছি সেনাবাহিনী তো অন্তত পক্ষে জানতো শিরিন শারমিন কোথায় আছেন, তাইলে সেই সেনা প্রধানও তো সংসদে গিয়েছিলেন সেদিন, এবং এই প্রক্রিয়ার সঙ্গে সেনা প্রধান তো ছিলেন, তাহলে কেন সেটি হলো না? সেটা হয়নি কারণ হলো যে তারেক রহমান কোনো ধরনের প্রেসার ফিল করেন নাই যে ওইটা আমাকে করতে হবে। আপনার একটা রিজার্ভ খেলোয়াড় হিসাবে রেখেছিল, কিন্তু দেখলো যে প্রয়োজন নাই, অর্থাৎ এই মুহূর্তে তার উপর কোনো ধরনের প্রেসার নাই, সেজন্য উনি সেটা আর করেন নাই। তো এখানে আরেকটা জিনিস আমার যেটা মনে পড়ছে, যেটা আপনার আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা ভবিষ্যতে দেখবেন ফিরে আসবে, পুরো এই অপরাধ যেগুলো হচ্ছে এটার জন্য কিন্তু ওয়াকারের উপর বড় ধরনের আপনার বিচার হবে। কারণ হলো শিরিন শারমিনের বিষয়টা সম্পর্কে সবাই বলছে যে উনি ক্যান্টনমেন্টে ওনাকে রাখা হয়েছিল বা ইত্যাদি, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন, ফলে এইগুলোর জন্য এবং শিরিন শারমিনের আজকে বিধ্বস্ত অবস্থা দেখে বোঝাই গেছে যে উনি কোনো সুখকর পরিস্থিতিতে ছিলেন না। ফলে চেহারা দেখেই এটা বোঝা গেছে। ফলে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু এইসব প্রশ্নের জবাব কিন্তু ওয়াকার থেকে নিবে, তারেক রহমান থেকে তো নিবেই, কিন্তু তারেক রহমানের পেছনে তো তার একটা কিছু শক্তি আছে। এই ওয়াকারের কিন্তু যখন আপনার যখন এই সেনাবাহিনী প্রধান থেকে সরে যাবে, তার কোনো শক্তি থাকবে না। আসলে বাংলাদেশে এত কিছু অপরাধ সাধিত হয়ে গেছে, ওয়াকার আর ইউনুস এবং ইউনুসের কোনো এই উপদেষ্টা নামে যেসব ডাকাত, এদের 14 গোষ্ঠী, 14 পুরুষ এই বাংলাদেশে কিন্তু থাকতে পারবে না, এটা কোনো যুক্তি কিন্তু পারমিট করে না। এবং আরেকটা জিনিস এখানে খুব আমি বলতে চাই তৌফিক ভাই, ওয়াকারের যে এখন কোনো ধরনের আর ইউনুসের সময় যে একটা নিয়ন্ত্রণ ছিল সেটা কিন্তু ওয়াকার থাকার কথাও না। এইটাও একটা কারণ যে শিরিন শারমিন চৌধুরীকে এখন গ্রেপ্তার করলো, কারণ হলো যে রাষ্ট্র এখন মোটামুটি পুরোপুরি তারেক রহমান সাহেবের অধীনে আছে, এবং সেইটা নিয়ে উনি যথেষ্ট হয়তো আপনার আত্মতুষ্টিতে আছেন, কিন্তু রাষ্ট্রটা তো সঠিক মতো চলছে না। এই রাষ্ট্রের মানুষের কত সমস্যা আপনার দেখেন, সেই সমস্যার দিকে কিন্তু কারো নজর আছে, এটা কিন্তু কেউ ফিল করছে না। আপনার এই যে আমরা যেগুলো দেখলাম, হামে মানুষ মারা গেল, বা এই যে তেলের যে সমস্যা কৃত্রিম হোক যে হোক তৈরি হলো, কোনো কিছুতে কিন্তু এগুলো আসলে মোকাবেলা করার সামর্থ্য এই সরকারটার নাই। এই সরকারটা অতিশয় দুর্বল, এবং এইটা কিন্তু দেখেন প্রতিটা জিনিস আওয়ামী লীগের জন্য আশীর্বাদ। যদি একটা শক্তিশালী সরকার গঠিত করতে পারতেন তারেক রহমান সাহেব, সেই ভাই বোনই দিতে পারেন নাই। আমার কাছে কি মনে হয়, আমার কাছে মনে হয় এটা ইউনুসের যে ডাকাত তন্ত্রটা ছিল তার চেয়েও দুর্বল এই সরকারটা, এবং এইটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বিশাল সুখবর। যাক, আমি কিছু অপ্রাসঙ্গিক বললাম, আপনি প্রশ্ন। না, আপনি একদম পারফেক্ট। এইটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের সঙ্গে অবশ্যই যুক্ত আছে, এবং এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সঙ্গে সম্পর্কিতই। আমরা যদি আরেকটু, আপনি যেহেতু কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনার আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কে আপনার তো যথেষ্ট, আপনি এখনো খোঁজ খবর রাখছেন। শিরিন শারমিন চৌধুরী শুধু বাংলাদেশের স্পিকার ছিলেন জাতীয় সংসদের সেটি নয়, তার কিন্তু আন্তর্জাতিক ভাবেও তার একটা কানেকশন ছিল। তিনি কিন্তু কমনওয়েলথ যে পার্লামেন্টারিয়ান ফোরাম,
এবং স্পিকার্স ফোরাম সেটার চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কমনওয়েলথ ফেলো, তিনি আরো অনেক আন্তর্জাতিক পর্যায়ে তার কিছুই আছে। এই ঘটনাটি যেভাবে স্পিকারকে এখন সামনে নিয়ে আসা হলো, এইটা কি আন্তর্জাতিক বলয় থেকে কোনো প্রভাব পড়বে কিনা, তারা কিভাবে দেখতে পারে ইস্যুটিকে বাইরের চোখ দিয়ে? তৌফিক ভাই, আন্তর্জাতিকভাবে কেউ কিছু করে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি আন্তর্জাতিক এই জিনিসগুলোকে আপনি নিজে ম্যানিপুলেট করতে পারেন কিনা। এইসব ম্যানিপুলেশনের জায়গায় বা এই ধরনের পাবলিক রিলেশনসের জায়গায় আওয়ামী লীগ অতিশয় দুর্বল। এই ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী হলো জামাত এবং দ্বিতীয় শক্তিশালী হলো বিএনপি। ফলে আমি মনে করি না এইগুলোর কারণে শিরীন শারমিনকে নিয়ে কেউ হয়তো বলতে পারে ব্যক্তিগতভাবে যাদের পরিচয় টরিচয় আছে, বাট এটা না, মিডিয়াতেও তো আসছে, আন্তর্জাতিক মিডিয়া, বিবিসি টিবিসি সহ সব জায়গায় তো আসছে, সেগুলো তারা তাদের নজরে আসবে না? আসবে, কিন্তু খবর হওয়া এক জিনিস, আর সত্যিকার অর্থে এইটাকে আপনার একটা ইন্টারন্যাশনাল ইস্যু করা বা সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করা, সেগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি আমি দেখি না আর কি। জি, একদম শেষ পর্যায়ে আপনার কি মনে হয় যে এতদিন পরে, এই 18 মাস পরে বা প্রায় 2 বছর পরে উনি ছিলেন, তাকে শিরীন শারমিন চৌধুরীকে যদি গুম করে রাখা হয়, গুম অবস্থায় রাখতেন, কিংবা আত্মগোপনেও যদি ওনাকে রেখে দিতেন কোথাও, সেটাও রাখতেন, তাহলে এতদিন পরে এখন কেন এই সময়টা কেন বেছে নেওয়া হলো তাকে সামনে নিয়ে আসার জন্য, তাকে গ্রেপ্তার দেখানোর জন্য? এইটার কোনো কারণ আছে কিনা, নাকি কেউ কেউ এটি বলছিলেন, যেমন এর আগে আমরা ডক্টর ইউনূসের সময় শুনছিলাম যে আওয়ামী লীগে একটা ভাঙন তৈরি, তাকে নিয়ে, সাবির হোসেন চৌধুরীকে নিয়ে একটা কিছু সাজানোর, তেমন কি কোনো আশঙ্কা বা পরিকল্পনা হতে পারে কিনা, নয়তো কেন সামনে নিয়ে আসলো? আপনার মন্তব্য কি আছে এই বিষয়ে? তৌফিক ভাই, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং আওয়ামী লীগের বিশেষ করে কর্মীরা বিশ্বাস করে যে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা চলতেছে, চেষ্টা করে একটা আপনার গিমিক আওয়ামী লীগ তৈরি করে, মানে আপনার একটা ডামি আওয়ামী লীগ তৈরি করে তারেক রহমান হয়তো পরবর্তী নির্বাচন পার হওয়া বা এই ধরনের চেষ্টা, এবং ডিজিএফআই নাকি আওয়ামী লীগের কাউকে কাউকে টাকা পয়সাও দিয়েছে এবং কারো কারো সাম্প্রতিক কিছু উদ্যোগকে অনেকে সন্দেহজনকভাবে দেখছেন। সুতরাং এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে যেটা আমি নিশ্চিত করে বলতে পারি যে এইটা একেবারে একটি স্টুপিড চিন্তা ভাবনা, আওয়ামী লীগকে শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগ তৈরি করে। এটা বাংলাদেশের ইতিহাসেও এমনিতেও নাই। আপনি দেখেন আজকে কর্নেল অলি, চিটাগংয়ের অলি আজকে কোথায়, বিএনপি থেকে বের হয়ে গিয়ে। আমার মনে হয় না কোনো স্টুপিড ছাড়া, অথবা অনেক টাকা করে যদি পায়, অনেক টাকার লোভে, টাকা দিয়ে তো বাংলাদেশে সবাইকে কিনে ফেলা যায়। শেখ হাসিনা কিন্তু পার্লামেন্টে বলেছিলেন যে আওয়ামী লীগের সবাইকে কেনা যায় শেখ হাসিনা ছাড়া। আপনার মনে আছে কিনা? জি জি জি, অবশ্যই। তো এটা হলো যে অনেক টাকা পেয়ে কেউ কিছু করতে পারে, বাট এটা খুবই, এটা যেমন আওয়ামী লীগের মধ্যে, মানে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে এটা যেমন একটা আশঙ্কার বিষয়, কিন্তু আমি বলবো যে এখানে আশঙ্কার কিছুই নেই। যদি কাউকে কিনেও ফেলতে পারে, ডিজিএফআই বলুন বা তারেক রহমান বলুন, তাতে কিন্তু আসলে আওয়ামী লীগের বিন্দু মাত্র ক্ষতি হবে না। ক্ষতি হবে ওই 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 যে এই কাজে জড়িত হবে, সে ওই ইউনূসের কাতারে পড়বে এবং ভবিষ্যতে বর্তমানে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক এবং আপনার তারা যেভাবে নির্যাতিত হয়েছে, তাদের মনে যেই আঘাত লেগেছে 2024-এর জঙ্গি উত্থানের পর, এগুলোর মানে প্রতিশোধ, প্রত্যেকটা কাজের হিসাব হবে, অত্যন্ত কড়া হবে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা। ফলে আমি এটা এই জায়গাটা, একটা কিছু হচ্ছে, না হলে তো আর এতগুলো কথা বাজারে হতো না। এখন শিরীন শারমিনকে কি আদালত আবার আপনার জেলে নিয়ে আবার চাপ দিবে কিনা, হতে পারে এগুলো, কিন্তু এই পুরো প্রজেক্টটা হলো একটা স্টুপিড প্রজেক্ট। এইটার কোনো সাফল্য হবে না। যে যাবে এখানে, আমার ধারণা কেউ যাবেই না, আর গেলেও সে তো মানে নিজে ক্ষতিগ্রস্ত হবে। যদিও সাময়িকভাবে টাকা পয়সা পেতে পারে, বাট রাজনৈতিকভাবে তো সে জিরো হয়ে যাবে অচিরেই। সুতরাং এটা নিয়ে অন্তত এই ধরনের এই চিন্তা, আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের কর্মীদের এটা নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। শেখ হাসিনার বাইরে গিয়ে কেউ যদি আওয়ামী লীগ করতে চায়, সে শুধু নিজের পায়ে কুড়াল মারবে।
তার সাথে কোনো কর্মী তো যাবে না, তাহলে আপনি কিভাবে এই আশঙ্কার, এটা খুবই ছোটখাটো একটা বিষয়, বাট চেষ্টা যে হচ্ছে এটা বোঝা যায়। কারণ হলো যে এটা 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 হওয়াই স্বাভাবিক, বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমতায় গেলে এইভাবেই চিন্তা করে আর কি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং কথা শুনছিলেন, সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ যেই বিষয়গুলো বললেন, শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার, তাকে এখন মানুষের সামনে নিয়ে আসা, তাকে কি গুম করা হয়েছিল কিনা, এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বোঝাই যাচ্ছে যে আসলে তিনি যেখানে ছিলেন, যাদের হেফাজতে ছিলেন, সেখান থেকে তাকে এতদিন পরে প্রকাশ করা হলো, প্রকাশ্যে নিয়ে আসা হলো। কারণ একজন বাসায়, পুলিশ যেটি বলছে যে একজনের নিজের বাসায় কখনো নিজে আত্মগোপন করে এতদিন থাকতে পারে না, তাকে যে কোনো জায়গায়, যে কারণ যাদের হেফাজতে রাখা হয়েছিল সেখান থেকে হয়তো কোনো উদ্দেশ্য নিয়েই এখন হয়তো আবার আদালতে সোপর্দ করা হতে পারে। কিন্তু যেই মূল বিষয়টিতে নক করেছেন তিনি, হারুন আল রশিদ, তিনি খুবই জোর দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো রিয়াক্ট করতে হবে। আওয়ামী লীগকে যদি কোনো উছিলায় ভাঙার চেষ্টা করে সেটি সম্ভব হবে না, সফল হবে না। আমরা কিন্তু একটি বিষয় পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে যারা -2 ফর্মুলা নিয়ে আগাচ্ছিলেন দীর্ঘদিন পর্যন্ত এবং শেষ করেছেন ডক্টর ইউনূসের আমলে এসে, তারাও সফল হননি।